আছি প্রবাসী বাংলাদেশে। প্রবাসীদের খবরাখবর নিয়ে আজ আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 11 লাখ ছাড়ালো প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় আরও 6,000-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। বৃহস্পতিবার রেকর্ড 3,97,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19। মোট আক্রান্ত 4 কোটির কাছাকাছি। দৈনিক মৃত্যুতে গেল 3 দিন ধরে শীর্ষে যুক্তরাষ্ট্র, আর 885 জন মারা যাওয়ার পর দেশটিতে মোট প্রাণহানি 2,22,000 ছাড়ালো। নতুন শনাক্তের দিক থেকেও ফের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 833 জনের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,12,000। দিনের 7 শতাধিক মানুষ মারা গেছে ব্রাজিলেও। দেশটিতে মোট প্রাণহানি 1,52,000-এর ওপর। ফ্রান্সে নতুন সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড 31,000 মানুষের। জানুয়ারিতে ইউরোপে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা পরিস্থিতি। দৈনিক মৃত্যু হতে পারে এপ্রিলের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি, এমন শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফ্রান্সে একদিনে রেকর্ড 30,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়। কারফিউ জারি করা হয়েছে প্যারিস সহ 9টি শহরে। দেশব্যাপী ঘোষণা করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। কয়েকদিন ধরে করোনায় গড়ে 1,000-এর বেশি মৃত্যু দেখছে ইউরোপ। ফ্রান্সে বৃহস্পতিবার 30,000-এর বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়, যা দেশটিতে এ যাবৎকালে রেকর্ড। দ্বিতীয় দফায় কোভিড-19 মহামারী রোধে রাজধানী প্যারিস সহ 9টি শহরে কারফিউ দিয়েছে ফরাসি প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে কড়াকড়ি আরোপ থাকবে দেশব্যাপী। প্রতিদিন রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ থাকবে 9টি শহরে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট। রাত 9টার পরে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। অন্য সময়েও কোনো ধরনের জনসমাগম করতে পারবে না কেউ। একই সাথে গোটা দেশে জারি থাকবে জরুরি স্বাস্থ্য বিষয়ক সতর্কতা। ফ্রান্স ছাড়াও স্পেন, যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় ফেরার সুযোগ নেই। বরং কড়াকড়ি না বাড়ালে জানুয়ারিতে এপ্রিলের চেয়েও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। ইউরোপে প্রতিদিন 1,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। প্রত্যেকটি দেশকে আরও সতর্কতা বাড়ানো প্রয়োজন। না হলে এপ্রিলের তুলনায় আগামী বছরের শুরুতে দৈনিক মৃত্যুহার 4 থেকে 5 গুণ বৃদ্ধি পাবে। শীত মৌসুমকে সামনে রেখে কড়াকড়ি তো দূরের কথা, সবকিছু স্বাভাবিক করে দেওয়ার মতো উল্টো চিত্রও আছে কিছু দেশে। মোট সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে খুলে দেওয়া হচ্ছে সিনেমা হল সহ জনবহুল বিভিন্ন জায়গা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। সরাসরি বিতর্ক নয়, টাউন হল বৈঠকে ভোটারদের প্রশ্নের মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের 2 প্রেসিডেন্ট পদপ্রার্থী। ডোনাল্ড ট্রাম্প করোনামুক্ত না হওয়ায় এই বিকল্প পন্থা। করোনা মহামারী, বিচারপতি নিয়োগ, জাতীয় নিরাপত্তার মতো অভিন্ন ইস্যুতে ভোটাররা প্রশ্ন করেন প্রেসিডেন্ট এবং জো বাইডেনকে। ট্রাম্প জানান, সুষ্ঠু ভোট গণনা হলেই কেবল ফলাফল মেনে নেবেন। প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হওয়ায় বাতিল হয়েছে দ্বিতীয় টিভি বিতর্ক। পরস্পরের মুখোমুখি না হলেও সরাসরি দর্শকের সামনে আসেন 2 প্রার্থী। মিয়ামির টাউন হল বৈঠকে দেখা মেলে ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক রূপেরও। পুরোপুরি করোনামুক্ত না হয়ে সমাবেশে যোগদান নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট। নিজের শারীরিক অবস্থা নিয়ে দিতে পারেননি স্পষ্ট তথ্য, তবে বিরোধী প্রার্থীকে নাস্তানাবুদ করতেও ছাড়েননি। বহুবার করোনা নমুনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিতর্কের আগেও এই বিধিমালা অনুসরণ করেছি, কিন্তু 1 অক্টোবর শনাক্ত হয় কোভিড-19। আমার চিকিৎসকরা বিষয়গুলো ভালো বলতে পারবেন। তবে নির্বাচনী প্রচারণার সমাবেশের জন্য শারীরিকভাবে আমি ফিট। মাস্ক পরা নিয়েও আপত্তি নেই। 1200 মাইল দূরে পেনসিলভানিয়ার টাউন হল বৈঠকে ডেমোক্র্যাট প্রার্থীর মূল হাতিয়ার ছিল মহামারী। মাস্ক নিয়ে যখন খোদ প্রেসিডেন্ট কৌতুক তুচ্ছ তাচ্ছিল্য করেন, সে সময় করোনার ভয়াবহতা গুরুত্বহীন হয়ে পড়ে। দ্বিতীয় বিষয়টি হলো, ট্রাম্পের কথায় কেন ভ্যাকসিন গ্রহণ করব আমরা? জাতীয় রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসির অনুমোদন ছাড়া করোনা টিকার উপর ভরসা করবেন না। ভিন্ন মঞ্চে দাঁড়িয়েও সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ, শ্বেতাঙ্গ উগ্রপন্থার মতো অভিন্ন ইস্যুতে কথা বলেন 2 প্রার্থী। বরাবরই শ্বেতাঙ্গ উগ্রপন্থার বিরোধী আমি, কিন্তু যে কোনো অনুষ্ঠানে আমার দিকে ঠেলে দেওয়া হয় বিষয়টি। শিশু পাচারকারী সংস্থা হিসেবেই কিউএননকে চিনি, কিন্তু কেউ জো বাইডেনকে কট্টর বামপন্থী সংস্থা অ্যান্টিফাকে সমর্থনের জন্য প্রশ্ন করে না। দুটো একই মতাদর্শের।
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের আরও ৪ থেকে ৫ ধরনের পন্থা ছিল, কিন্তু নির্বাচনের আগেই ট্রাম্প প্রশাসন নিজ পছন্দের প্রার্থী চূড়ান্তে উঠে পড়ে লেগেছে। এটা অবান্তর সিদ্ধান্ত। ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ বিতর্ক। সেদিন দুই প্রার্থীকে মুখোমুখি দেখতে মুখিয়ে আছেন মার্কিনিরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইতালির মিলানে আয়োজিত হয়েছে গবেষক, লেখক, সাংবাদিক, দার্শনিক এবং শিক্ষকদের এক আলোচনা অনুষ্ঠান। নারাজিয়ন ফ্যামিলিন নামের আয়োজনে উপস্থিত ছিলেন বহু শিল্পী এবং পৃষ্ঠপোষকরা। মুডে কালচারাল মিউজিয়ামের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি তাহমিনা ইয়াসমিন শশী। ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ফেস্টিভ্যাল তোরিনো থেকে ৩ বার পুরস্কারপ্রাপ্ত তিনি। তার ভালনারেবল গল্পটি বেছে নেওয়া হয় আলোচনার জন্য। গত মে মাসের এক প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেছিল গল্পটি। সিরিয়ার এক সংগ্রামী নারীকে নিয়ে লেখা গল্পটি বহু নারীকে প্রেরণা যোগাবে, এমন মন্তব্য করেন অনুষ্ঠানের অতিথিরা। দেশের পরিবহন সেক্টরে বিনিয়োগ করেছেন স্পেনে প্রবাসী বাংলাদেশি HM রাসেল হাওলাদার। দেশে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান তিনি। ঢাকার উত্তরা ধৌড় থেকে সাইনবোর্ড লাইনে অনুমোদনকৃত রুটে ইকবাল এন্টারপ্রাইজের অত্যাধুনিক এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল আলম। উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার ওয়ারি বিভাগ মোহাম্মদ সাইদুল ইসলাম, ইকবাল এন্টারপ্রাইজ CID গ্রুপ চেয়ারম্যান এবং স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান HM রাসেল হাওলাদার সহ অনেকে। দেশে বিনিয়োগে বিমুখ প্রবাসীদের কাছে রাসেল হাওলাদার একজন দৃষ্টান্ত বলে মন্তব্য করেন অতিথিরা। দেশে কর্মসংস্থান তৈরিতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। সংবাদের শুরুর দিকে আমরা জানাচ্ছিলাম ইউরোপের অনেক দেশে করোনা মহামারীর সেকেন্ড ওয়েভ চলছে। সেক্ষেত্রে নতুনভাবে প্রভাব পড়েছে এবং কোনো শহরে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমরা জার্মানির খবর জানবো করোনা পরিস্থিতি। আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান উদয়। উদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই জার্মানির করোনা সংক্রমণের সবশেষ তথ্য এবং প্রবাসী যারা কর্মজীবী আছেন এবং শিক্ষার্থী আছেন তারা এখন এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছেন এখনকার। জোহা, আপনাকে ধন্যবাদ। ইউরোপে জার্মানির পরিস্থিতি কিন্তু বর্তমানে বেশ অবনতির দিকে যাচ্ছে। ইতোমধ্যে ফ্রান্সে কিন্তু কিছু জায়গাতে নির্দিষ্ট সময়ের প্রতি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং স্পেনের বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি জার্মানিতে করোনা ভাইরাসের পরিস্থিতিও কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। গতকালকের বিবৃতি অনুযায়ী প্রায় 6,500 শনাক্ত হয়েছে এই রোগে আক্রান্ত, যা এ যাবৎকালে এখনো পর্যন্ত সর্বোচ্চ। এ থেকে জার্মানির সবাই বেশ চিন্তিত। ইতোমধ্যে এটি নিয়ে জার্মানির 16টি অঙ্গরাজ্যের মিনিস্টারদের সহ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের 8 ঘন্টার একটি মিটিং হয়, যেখানে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জার্মানির যে সকল স্থানগুলো এই আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে সেই স্থানগুলোতে বার এবং রেস্টুরেন্ট গুলোতে কারফিউ জারি করা হয়েছে এবং অন্যান্য সকল স্থানে রাত 11টার পরে বিভিন্ন ধরনের ক্লাব এবং রেস্টুরেন্ট গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি জনবহুল স্থানগুলোতে 10 জনের বেশি একত্রিত হওয়ার জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং এর পাশাপাশি উৎসব আয়োজনের ক্ষেত্রে 25 জনের বেশি একত্রিত হওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি তরুণরা যেহেতু সবসময় উৎসব আমেজে পড়েই থাকে, তাই তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যাতে আগামীতে সুস্থভাবে বাঁচতে পারেন, তাই এই বিধিনিষেধ গুলো যথেষ্টভাবে মেনে চলতে। এর পাশাপাশি আগে যেমনটি ছিল মাস্ক শুধু গণপরিবহন এবং মার্কেট গুলোতে ব্যবহার করতে হবে, এখন কিন্তু প্রায় সকল স্থানেই মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি জার্মানির পাশাপাশি যে সকল ইউরোপিয়ান দেশগুলো রয়েছে সেই সকল দেশগুলোর জনগণের ক্ষেত্রেও জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু বর্তমানে শীতকাল চলে এসেছে এবং পর্যটকের হারও কমে গেছে, তাই কিন্তু হোটেল এবং রেস্টুরেন্ট গুলোতেও চাহিদা বেশ কমে গিয়েছে। বেশ দুঃখের সাথে বলতে হয়, গত মাস পর্যন্ত বলছিলাম জার্মানিতে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং উন্নতির দিকে যাচ্ছে, তা কিন্তু বর্তমানে বেশ উল্টো রূপ ধারণ করেছে। আপনারা জানেন জার্মানির বিরাট একটা সংখ্যা প্রবাসী
যারা এর সাথে সম্পৃক্ত আছেন তারাও এ নিয়ে বেশ চিন্তিত আছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো শেষ পরিস্থিতি। অর্থাৎ অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ উদয়, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জার্মানি থেকে সরাসরি জানাচ্ছিলেন শামসুজ্জামান উদয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ৩৯,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গতরাতে সৌদি আরবে পাঠানোর জন্য গার্মেন্টস পণ্যের কথা বলে কার্গো ভিলেজে ৪ শতাধিক বাক্স ঢোকানো হয়। এ সময় স্ক্যানারে ইয়াবার উপস্থিতি পাওয়া যায়। সকালে বিমানবন্দর নিরাপত্তা সংস্থা এফসেক, সিভিল এভিয়েশন, কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রপ্তানি শাখায় যৌথ তল্লাশি চালায়। রপ্তানির জন্য আনা ৪১৯টি বাক্সের মধ্যে ৩৯টির মধ্যেই ছোট ছোট প্যাকেটে নেওয়া হচ্ছিল ইয়াবা। মেসার্স সিয়াম অ্যান্ড সমীর নামের প্রতিষ্ঠানের কাপড়ে এই চালান যাওয়ার কথা ছিল সৌদি আরব। জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে ঘটনাটি তদন্তের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। রপ্তানির যোগ্য যে আরএমজি সামগ্রী সেটা সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে রিয়াদে যাওয়ার কথা ছিল। কনসাইনমেন্টে যে নামটা পেয়েছি, যে রপ্তানি কারক যারা ছিল মেসার্স সিয়াম এবং শমি এন্টারপ্রাইজ, এই নামটা আমরা পেয়েছি এবং এই কার্গো নিয়ে আসছে দুজন ব্যক্তি, তাদেরকে আমরা আটক করেছি। সংযুক্ত আরব আমিরাতে রাস আল খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আল রামস শাখা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে সভাপতি এবং মোহাম্মদ মামুনকে সাধারণ সম্পাদক করে গঠন হয়েছে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি, যার অনুমোদন দেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ রাস আল খাইমা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম এ হামিদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন টিপু সুলতান। এম এ হামিদের সভাপতিত্বে আলাউদ্দিন টিপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জসিমউদ্দিন মল্লিক। আর উপস্থিত ছিলেন সিএম আব্দুল্লাহ, জাফর চৌধুরী, মুবিন গনি সহ আরও অনেকে। প্রবাসের মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন কমিটির সদস্যরা। এই ছিল আজকের প্রবাসে বাংলাদেশে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।